তোমাদেরকে একটা দারুণ অ্যানিমেশন দেখাই, খেয়াল করে দেখো। এখানে একটা বাচ্চা একটা নির্দিষ্ট বস্তুকে সুতায় বেঁধে ঘোরাচ্ছে। তো যখন সেই বস্তুটাকে তার চারপাশে ঘোরাচ্ছে, তখন তার হাতের চারদিকে বস্তুটা বৃত্তাকার একটা পথ জুড়ে ঘুরছে। তো যখন কোনো একটা বস্তু এভাবে বৃত্তাকার পথ জুড়ে ঘুরবে, তখন তার গতিকে আমরা বলবো বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন। তাহলে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের এই যে বস্তুটা ঘুরছে তার বেগটা কিন্তু একই রকম, দ্যাট মিনস কৌণিক বেগটা কিন্তু একই রকম। তাহলে বলতে পারি এটা ওয়ান কাইন্ড অফ ঘূর্ণন গতি। তার মানে যে ঘূর্ণন গতিটা শুধুমাত্র বৃত্তাকার পথ অনুসরণ করে বা সার্কুলার পাথ অনুসরণ করে, তারাই হচ্ছে আমাদের বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন। তাহলে বৃত্তাকার গতি বলতে আমরা যেটাকে বুঝবো সেটা হচ্ছে এমন এক ধরনের ঘূর্ণন গতি কোনো একটা বস্তুর জন্য যেখানে বস্তুটা সম্পূর্ণভাবে কোনো একটা সার্কেল বা বৃত্তাকার পথে ঘুরে বেড়াবে। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। তুমি ধরো না একদম মাঝখানে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে সেন্টার বা সি, এবং এই বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরছে, তুমি ধরে নাও সেটা হচ্ছে এ নামক একটা বস্তু। তাহলে আমি এই বস্তুটা যে কোনো একটা অবস্থান দেখালাম এখানে। তাহলে দেখো তো আমাদের এখানে এ নামক যে বস্তুটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বৃত্তাকার পথে ঘুরছে। এখন খেয়াল করো, আমাদের এখানে এ নামক যে বস্তুটা আছে এটার অবশ্যই মাঝখানে একটা কেন্দ্র থাকবে। তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তাহলে আমি এই কালারে দেখাই, খেয়াল করে দেখো, একদম মাঝখানে কিন্তু একটা কেন্দ্র থাকবে এ নামক বস্তুর। তাহলে এ নামক বস্তুর কেন্দ্র থেকে আমি যদি এই সি নামক কেন্দ্রটাকে সম্পূর্ণভাবে যোগ করে দিই, তাহলে এখানে একটা সরলরেখা পাবো আমি। এবং এই সরলরেখার মানটা কখনোই পরিবর্তন হবে না যতক্ষণ ধরে আমাদের এ নামক বস্তুটা এরকম বৃত্তাকার পথে ঘুরবে। এবং এই সরলরেখাটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, যেটাকে আদ দিয়ে প্রকাশ করা হয়। তো এই ব্যাসার্ধ ভেক্টরের যে দিকটা সেটা কিন্তু কাজ করে কেন্দ্র থেকে ওই বস্তুর দিকে, দ্যাট মিনস আমাদের দিকটা কাজ করবে সি বিন্দু থেকে এই বিন্দুর দিকে। তো এখন বৃত্তাকার গতি হওয়ার জন্য তাহলে আমাদের মেইন শর্তটা হচ্ছে কি, আমাদের মেইন শর্তটা হচ্ছে বস্তুটাকে অবশ্যই কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে অথবা কোনো একটা অক্ষকে কেন্দ্র করে অথবা কোনো একটা জায়গাকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরবে। তার মানে বৃত্তাকার বা সার্কুলার এই জিনিসটা অবশ্যই থাকতে হবে বৃত্তাকার গতির জন্য। আরেকটা কন্ডিশন হচ্ছে কি, আমাদের এখানে বৃত্তাকার গতিটা 2D হবে বা 2 ডাইমেনশনাল হবে, বা বলা যায় এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। তুমি দেখো আমাদের এখানে কিন্তু এক্স অক্ষ এই বরাবর কাজ করে এবং ওয়াই অক্ষ কিন্তু এই বরাবর কাজ করে। তাহলে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেখতে পাচ্ছি, আমাদের এখানে এই বৃত্তাকার গতিটাও কিন্তু সম্পূর্ণভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবরই কাজ করছে। তার মানে এই বৃত্তাকার গতির জন্য যেই প্যারামিটার বা রাশিগুলো যে কাজ করে সেগুলো কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কাজ করে। তো মোটামুটি 3 ধরনের রাশিমালা আসলে কাজ করে কোনো একটা বস্তুর বৃত্তাকার গতির জন্য, যেটা ঘূর্ণন গতির সাথে সম্পর্কিত। একটাকে আমরা বলি হচ্ছে সরণ, যেটাকে কৌণিক সরণ বলে বা থিতা দিয়ে প্রকাশ করে। আরেকটাকে আমরা বলি হচ্ছে বেগ, যেটাকে কৌণিক বেগ বলে, এবং আরেকটাকে বলা হয় ত্বরণ, যেটাকে কৌণিক ত্বরণ বলে। তো এখন দেখো তো, আমরা ঘূর্ণন গতির কথা কিন্তু পড়েছিলাম, তাই না? ঘূর্ণন গতির সাথে কিন্তু বৃত্তাকার গতি একদম সেম জিনিস, বাট এখানে একটা এক্সট্রা শর্ত হচ্ছে কি, বৃত্তাকার গতিতে যে পথ জুড়ে বস্তুটা চলবে সে পথটা হতে হবে একটা বৃত্তাকার পথ, এবং সেটা হতে হবে একটা 2D বা 2 ডাইমেনশনাল পথ। এবং একই সাথে তুমি দেখতে পাচ্ছ, আমি যদি একটা কাজ করি, খেয়াল করো, আমি যদি এখানে ধরে নাও পাশে একটা আলো জ্বালাই, দ্যাট মিনস একটা আলোর বা লাইটের যদি ব্যবস্থা করি, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা পর্দা আছে, সেই পর্দার মধ্যে কিন্তু ছায়া পড়বে। তাহলে একটু খেয়াল করো তো, যখন আমাদের এই নামক বস্তুটা ঠিক এই অবস্থানে আছে এবং এই অবস্থানটাকে আমি ধরে নিলাম হচ্ছে এক্স অবস্থান ধরে, তখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পর্দায় কোনো ছায়া পড়বে না। যেহেতু আমি এখানে লাইটটা জ্বালিয়েছি, তার মানে লাইট থেকে আসা যে আলোগুলো আছে সেই আলোগুলো কিন্তু অবশ্যই এই বস্তুর উপর পড়বে এবং ওই বস্তুটার একটা ছায়া দেখা যাবে আমাদের এখানে থাকা পর্দার মধ্যে। তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের একটা পর্দা। তো যখন এক্স বিন্দুতে আমি বস্তুটাকে নিয়ে গেছি, তখন দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো ছায়ার দৈর্ঘ্য পাচ্ছি না পর্দার মধ্যে, তাই আমাদের এখানে ছায়ার দৈর্ঘ্যটাকে ওয়াই ধরলাম, ওয়াইয়ের মানটা হচ্ছে 0। বাট যখনই আমি আস্তে আস্তে বস্তুটাকে উপরে নেওয়া শুরু করলাম, তখন দেখতে পাচ্ছি আমাদের ছায়াটা কিন্তু উপরের দিকে বাড়ছে। আবার বস্তুটাকে আমি যখন নিচে নামানো শুরু করলাম, দ্যাট মিনস এরকম কোনো একটা পয়েন্টে, তখন দেখতে পাচ্ছি আমাদের নিচের দিকে কিন্তু ছায়াটা বাড়ছে। তার মানে ব্যাপারটা হলো কি, যে আমরা এখানে দ্বিমাত্রিক কোনো একটা গতি বা বৃত্তাকার গতির মধ্যে যখন ছায়া ফেলবো একটা পাশ থেকে, তখন আমরা একটা নির্দিষ্ট পর্দায় উপরে নিচে উঠানামা অবস্থায় ওই বস্তুর অবস্থানটা দেখব। এবং এই ক্ষেত্রে আমরা যে গতিটা দেখতে পাচ্ছি পর্দার মধ্যে, এই গতিটা কিন্তু সম্পূর্ণভাবে 1D বা একমাত্রিক গতি। এবং যখন কোনো একটা একমাত্রিক গতি কাজ করে সেটাকে আমরা রৈখিক গতি বলে থাকি। এবং রৈখিক গতির জন্য কিন্তু আমরা 3টা রাশি নিয়ে কাজ করি, একটা হচ্ছে রৈখিক সরণ, একটা হচ্ছে রৈখিক বেগ, একটা হচ্ছে রৈখিক ত্বরণ। তার মানে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃত্তাকার গতির মধ্যে যে 3টা জিনিস কাজ করে সেটা হচ্ছে কৌণিক সরণ, তারপর কৌণিক বেগ, তারপর কৌণিক ত্বরণ। এগুলোর মতো করে আমরা এগুলোকে কনভার্ট করতে পারি রৈখিক বেগের মধ্যে। তার মানে আমাদের এখানে এই জিনিসগুলো কিন্তু 2D বা 2 ডাইমেনশনাল, বাট আমাদের এখানে অ্যাজ ভিএ এরা সবাই কিন্তু 1D বা 1 ডাইমেনশনাল। তাহলে চিন্তা করে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু চাইলেই
টু ডাইমেনশনাল গতি বা দ্বিমাত্রিক গতিটাকে কনভার্ট করে ফেলতে পারি একমাত্রিক গতিতে, জাস্ট এরকম কনসেপ্ট ইউজ করে। এখন এখানে আরেকটা কথা আছে, যেহেতু আমরা দ্বিমাত্রিক গতি বা বৃত্তাকার গতি থেকেই একমাত্রিক গতিগুলোর উপস্থিতি পেয়েছি, তার মানে তাদের মধ্যে অবশ্যই সম্পর্ক থাকবে। তাহলে বলতে পারো আমাদের এখানে রৈখিক যেই সরণ এস, এটার সাথে কিন্তু আমাদের কৌণিক সরণ থিতার একটা সম্পর্ক আছে। আবার আমাদের যে রৈখিক বেগ ভি, এটার সাথে আমাদের এখানে কৌণিক বেগ ওমেগার একটা সম্পর্ক আছে। রৈখিক ত্বরণ আলফা না, রৈখিক ত্বরণ হচ্ছে এ, ওর সাথে কিন্তু কৌণিক ত্বরণ আলফার একটা সম্পর্ক আছে। তাহলে মেইন বিষয়টা হচ্ছে কি, বৃত্তাকার গতি হতে হলে অবশ্যই আমাদের এখানে কোনো একটা বস্তুর গতিকে ঘূর্ণন গতি হতে হবে, এবং একই সাথে ওই গতিটা কিন্তু একটা বৃত্তাকার পথে হতে হবে। সেই সাথে আমাদের এই গতিটাকে টুডি হতে হবে বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার গতি হতে হবে। তো এই কয়েকটা কনসেপ্ট যদি কাজ করে তাহলে আমি বলতে পারি সেটাই হচ্ছে কি একটা বৃত্তাকার গতি। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, বৃত্তাকার গতির জন্য আমাদের যে ব্যাসার্ধ ভেক্টরটা আমরা এখানে বের করেছি আর ভেক্টর, এর মানটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না, এর মানটা সবসময় সেম থাকবে। এবং আরও একটা ছোট্ট বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা বস্তুর গতি ঘূর্ণন গতি হতে পারে, কোনো সমস্যা নেই। এবং তুমি জানো ঘূর্ণন গতির জন্য কিন্তু আমাদের এখানে কৌণিক ত্বরণের যে মানটা, এটা কিন্তু শূন্য হতে পারে, কোনো সমস্যা নেই। বাট যদি আমাদের বৃত্তাকার গতি হতে হয় ওই বস্তুটাকে, তাহলে কৌণিক ত্বরণের যে মানটা, এটা কখনোই শূন্য হতে পারবে না। যদি কখনো কৌণিক ত্বরণের মানটা শূন্য হয়ে যায়, তখন সেটা কিন্তু আর বৃত্তাকার গতি থাকে না। মানে আমি যদি জিনিসটা একটু এক্সপ্লেন করি, তোমরা জানো যে কৌণিক ত্বরণ থাকা মানে কি, কৌণিক ত্বরণ থাকা মানে দুই ধরনের ত্বরণ থাকে, একটা হচ্ছে সমত্বরণ, একটা হচ্ছে অসমত্বরণ। তো কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, তখন তার মধ্যে সমত্বরণও কাজ করতে পারে, অসমত্বরণও কাজ করতে পারে, বাট তার মধ্যে ত্বরণ থাকবে। কিন্তু যদি কখনো ত্বরণের মানটা শূন্য হয়ে যায়, তখন আমি বলতে পারি সেটা আর বৃত্তাকার গতি হিসেবে কাজ করবে না, সেটা হয়তো কোনো একটা ঘূর্ণন গতি হিসেবে কাজ করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, তোমার এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে নির্দিষ্ট পরিমাণ কোণ কিন্তু তৈরি করছে কেন্দ্রের মধ্যে, তাই না? প্রতিটা মুহূর্তে তুমি যদি দেখো তাহলে নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে করে আমাদের এই ব্যাসার্ধ ভেক্টরটা আগাচ্ছে। তো ব্যাসার্ধ ভেক্টর যখন কেন্দ্রের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কোণ তৈরি করবে, সেটাই আসলে আমাদের কৌণিক সরণ বা থিতা হিসেবে কাজ করে। এবং এই কৌণিক সরণ বা থিতা, এটাকে আমি যদি পরিমাপ করতে চাই, অবশ্যই আমরা এটাকে কোণের মাধ্যমে পরিমাপ করব। দ্যাট মিনস থিতাকে পরিমাপ করা হয় কেবলমাত্র অ্যাঙ্গেল বা কোণ দ্বারা। এটা কিন্তু আমাদের মিটার বা সেন্টিমিটার বা মিলিমিটার এভাবে কিন্তু হিসাব করা হয় না। আমরা যেরকম রৈখিক বেগের মধ্যে অ্যাস বা দূরত্বকে বা সরণটাকে মিটার, সেন্টিমিটার এগুলো দিয়ে প্রকাশ করেছিলাম, বাট এখানে কৌণিক যেই সরণটা আছে সেটাকে কখনোই আমরা ওভাবে প্রকাশ করতে পারবো না। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, তোমাদের এখানে অ্যাঙ্গেল বা থিতা দিয়ে যেহেতু থিতাটাকে যেহেতু প্রকাশ করা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে, বা কৌণিক সরণটাকে যেহেতু অ্যাঙ্গেল দিয়ে বা কোণ দিয়ে প্রকাশ করা হচ্ছে, এই কোণের কিন্তু ইউনিট তিনটা, এটা একটু মনে রাখতে হবে। একটাকে বলা হয় ডিগ্রি, যেটা তোমরা সবাই চিনো, ছোট্ট করে আমরা এখানে একটা ডিগ্রি দিয়ে থাকি, তাই না? আরেকটা হচ্ছে রেডিয়ান, এটাও তোমরা সবাই চিনো। কিন্তু কোণের পরিমাপের আরেকটা একক যেটা তোমরা কেউ চিনো না, সেটা হচ্ছে গ্র্যাডিয়ান। তার মানে গ্র্যাডিয়ান্ট যেটা, না গ্র্যাডিয়েন্ট না, আসলে গ্র্যাডিয়ান বলে এটাকে, রেডিয়ান এবং গ্র্যাডিয়ান। তো এই গ্র্যাডিয়ান যেটা, সেটাকে GRAD দিয়ে প্রকাশ করা হয়, অথবা সংক্ষেপে এটাকে GAD দিয়েও প্রকাশ করা হয়, বাট আমাদের দরকার নেই, আমরা GRAD দিয়ে প্রকাশ করতে পারি। এই গ্র্যাডিয়ান্টও কিন্তু কোণ পরিমাপের একক, এবং গ্র্যাডিয়ান্ট ইউজ করেও কিন্তু আমরা কোনো একটা বৃত্তাকার গতির জন্য কৌণিক সরণকে ব্যবহার করে থাকি, মানে ইউনিট হিসেবে ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে আমাদের মেইন বিষয়। এবং এখানে আমি যদি আরেকটা ছোট্ট বিষয় তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে আমরা এই কৌণিক যেই কী বলে এটাকে, বৃত্তাকার যে গতিটা দেখতে পাচ্ছি, এই গতিটা কিন্তু অনেক রকম হতে পারে। দ্যাট মিনস এটা যেহেতু একটা 2D গতি বা দ্বিমাত্রিক গতি, এর মানে এই না যে এটা শুধুমাত্র এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবরই কাজ করবে, তা না। যদি কখনো এক্স ওয়াই অক্ষ বরাবর কাজ করে, তখন আমি বলতে পারি এই ধরনের গতি হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন বরাবর কাজ করছে বা তল বরাবর কাজ করছে। বাট আমরা তো জানি যে প্লেন বা তল কিন্তু তিন ধরনের হয়, একটা হচ্ছে এক্স ওয়াই, একটা হচ্ছে ওয়াই জেড প্লেন, আরেকটা হচ্ছে আমাদের জেড এক্স প্লেন। তার মানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই তিনটা তল বা তিনটা প্লেন বরাবরই কিন্তু আমাদের এখানে বৃত্তাকার গতি কাজ করে। এবং তোমরা জানো যে তিনটা তল কিন্তু একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা বৃত্তাকার গতি, সেটার যে বিস্তৃতি, সেটা কেবলমাত্র তিনটা প্লেন বরাবর, কোনো স্পেসিফিক অক্ষ বরাবর না। কেননা যেহেতু এটা একটা দ্বিমাত্রিক গতি, তার মানে অবশ্যই তল বা প্লেন বরাবর তার বিস্তৃতি থাকবে। এবং প্রত্যেকটা প্লেন যেহেতু একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাই আমি বলতে পারি প্রত্যেকটা প্লেন বরাবর আমাদের যে কৌণিক গতিগুলো আছে, কৌণিক না, এটা হচ্ছে বৃত্তাকার গতি, এই বৃত্তাকার গতিগুলো কিন্তু একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকবে। আর এর মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুই ধরনের বৃত্তাকার গতি, যেটা নিয়ে আমরা ভবিষ্যতে পড়ব। একটা হচ্ছে আমাদের হরাইজন্টাল বা অনুভূমিক বৃত্তাকার গতি, আর একটা হচ্ছে ভার্টিক্যাল বা উলম্ব বরাবর বৃত্তাকার গতি।
তারপর আমি তোমাদেরকে আরেকটা বিষয় খেয়াল করে দিই, সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমি বলেছিলাম বৃত্তাকার গতি হতে হলে তাকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণ থাকতে হবে, এবং এই ত্বরণের যে কথাটা বলেছিলাম এটা কিন্তু কৌণিক ত্বরণ সবসময় হতে হবে এমন না, তার অবশ্যই রৈখিক ত্বরণের মান কখনোই শূন্য হওয়া যাবে না। তার মানে তুমি এই জিনিসটাকে ইচ্ছা করলে ইগনোর করতে পারো, বাট এটাকে মাস্ট তোমার মনে রাখতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু বলি যে আমি একটা কাজ করি, এটা মুছে দিই। যখন কোনো একটা বস্তু এরকম বৃত্তাকার গতি নিয়ে চলবে, অবশ্যই ওই বস্তুর যে রৈখিক ত্বরণটা থাকবে, দ্যাট মিনস সাধারণ এ, এটা কিন্তু আলফা না, সাধারণ এ যেটা হচ্ছে রৈখিক ত্বরণ, এই রৈখিক ত্বরণের মান কখনোই শূন্য হতে পারবে না। এটা হচ্ছে আমাদের মেইন শর্ত বা বৈশিষ্ট্য। তাহলে আমি এই সত্যটা বা বৈশিষ্ট্যটা যদি এখানে একটু ছোট্ট করে লিখি, তাহলে আমি বলতে পারি কোনো একটা বৃত্তাকার গতিশীল বস্তুর রৈখিক ত্বরণের মান কখনোই শূন্য হতে পারবে না, এটা অবশ্যই ত্বরণযুক্ত হবে। বিষয়টা কীরকম আমি একটু বলি। ধরো তোমার এখানে একটা বস্তু চলছে, এই নামক বস্তুটা, এখন প্রতিটা পয়েন্টে তুমি কিন্তু ওর একটা রৈখিক বেগ পাও, তাই না? আমরা জানি কোনো একটা বৃত্তাকার বস্তু যখন ঘুরতে থাকে তখন তার রৈখিক বেগটা কাজ করে স্পর্শক বরাবর। তাহলে এই বিন্দুতে যখন ধরো এই বস্তুটা আসবে, তখন বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কিন্তু তার রৈখিক বেগটা কাজ করবে। যদিও আমি দিতে পাচ্ছি না, ধরো এই বরাবর হচ্ছে, তাও হচ্ছে না। ওকে, আমি একটু দেখাই। তো এই বরাবর আমাদের কিন্তু এখানে এই বৃত্তাকার বস্তুর যে বেগটা আছে রৈখিক বেগ, সেটা কাজ করবে। আবার যখন বস্তুটা এই পয়েন্টে, তখন এই স্পর্শক বরাবর কী কাজ করবে? রৈখিক বেগটা কাজ করবে। তাহলে দেখো তো, আমার যদি রৈখিক বেগের মানটা সেম থাকে, তারপরে দেখতে পাচ্ছি প্রতিটা মুহূর্তে কিন্তু তার ডিরেকশনটা বা দিকটা চেঞ্জ হচ্ছে। আবার ধরো বস্তুটা হচ্ছে এই জায়গায় আসলো, তখন তার রৈখিক বেগটাও কিন্তু স্পর্শক বরাবর নিচের দিকে কাজ করবে। তাহলে বিষয়টা হচ্ছে এই যে যখন কোনো একটা বস্তু বৃত্তাকার গতিসম্পন্ন হয় বা কোনো একটা বৃত্তাকার পথে যদি ঘোরে, তার রৈখিক বেগের মানটা সেম হলেও দিকটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। তার মানে তুমি ধরে নাও এই বস্তুটার রৈখিক বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, কিন্তু তারপরে দেখতে পাচ্ছি প্রতিটা মুহূর্তে তার কিন্তু রৈখিক বেগের দিকটা পরিবর্তন হচ্ছে। আর দিক যদি পরিবর্তন হয়, আমি বলতে পারি আমাদের এখানে বেগও পরিবর্তন হবে, কেননা বেগ হচ্ছে কি একটা ভেক্টর রাশি। তার মানে বেগ নিজে হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যেহেতু পরিবর্তন হয় দিকের পরিবর্তনে, তাই আমাদের এখানে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর রৈখিক বেগের মানটাও কি পরিবর্তন হবে, মান না, দিক পরিবর্তন হবে। তাহলে রৈখিক বেগ যদি নিজে পরিবর্তন হয়, তাহলে অবশ্যই তার ত্বরণ যেটা আছে সেটাও পরিবর্তন হবে। তাহলে স্পষ্ট বুঝতে পারছো, কোন একটা বৃত্তাকার গতি সম্পন্ন বস্তুর ত্বরণ যেটা রৈখিক ত্বরণ, এটার মান কখনো 0 হতে পারে না, এর মানটা বারবার পরিবর্তন হয়, এবং পরিবর্তন হয় বলেই এটা বৃত্তাকার পথির মানে বৃত্তাকার গতি হিসেবে কাজ করে। তাহলে বৃত্তাকার গতি হতে হলে আমাদের অবশ্যই এই শর্তটা কাটাতে হবে যে ওই বস্তুটার একটা নির্দিষ্ট ত্বরণ থাকবে, রৈখিক ত্বরণ, এবং এটার মান কখনো শূন্য হতে পারবে না, বারবার এটা পরিবর্তন হবে। কেননা যেহেতু রৈখিক বেগ বারবার পরিবর্তন হচ্ছে, তার মানে রৈখিক ত্বরণও কি পরিবর্তন হবে। আর এখানে কৌণিক যে ত্বরণটা আছে, এটার মান শূন্য হতেও পারে, নাও হতে পারে, এটা আসলে ম্যান্ডেটরি না। আমি জাস্ট এখানে একটু বলতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এটা বলে দিলাম। তাহলে তোমাকে ফোকাস রাখতে হবে একটা জিনিসে, সেটা হচ্ছে কি, সেটা হলো রৈখিক ত্বরণে। রৈখিক ত্বরণের মানটা শূন্য হতে পারবে না, এটার মান পরিবর্তন হতে হবে। আর এটা পরিবর্তন করার জন্য মেইন যে কারিগর, সেটা হচ্ছে আমাদের রৈখিক বেগ। তো এই হচ্ছে আমাদের বৃত্তাকার গতি। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৃত্তাকার গতির কতগুলো প্রকারভেদ দেখব। তো বৃত্তাকার গতি মোটামুটি দুই ধরনের। একটাকে বলা হচ্ছে সমবৃত্তাকার গতি, যেটাকে ইংলিশে বলা হয় ইউনিফর্ম সার্কুলার মোশন। আরেকটা হচ্ছে আমাদের অসমবৃত্তাকার গতি বা নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তো সমবৃত্তাকার গতিটা অনেকটা এরকম, আমি একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাই। খেয়াল করে দেখো তো, এখানে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি বৃত্তাকার পথে, এবং গাড়িটার খুব সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, সেটা প্রতি মুহূর্তে, দ্যাট মিনস সমান সময় সমান পরিমাণ কোণ অতিক্রম করছে, নট পথ। খেয়াল করো, আমি যদি একদম কেন্দ্র থেকে একটা কোণ আঁকি, ধরো এটা হচ্ছে আমাদের এখানে কেন্দ্র, তো এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার পথের কেন্দ্র, এবং আমি এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দু। তাহলে এই গাড়িটা কিন্তু একটা সময় এই বিন্দুতে আসে, তাই না? এবং আমি এখানে আরেকটা বিন্দু দিলাম, সেটা হচ্ছে বি বিন্দু, এবং আমি ধরলাম বি বিন্দুর সাথে আমাদের কেন্দ্রটাকে যদি যোগ করি, এখানে একটা নির্দিষ্ট কোণ কাজ করবে। তুমি ধরে নাও কোনো একটা কোণ হতে পারে থিটা পরিমাণ কোণ কাজ করবে এখানে। এবং তুমি যদি একই রকম থিটা পরিমাণ কোণ আঁকতে চাও আরেকটা, তাহলে ধরো সেক্ষেত্রে আমাদের অবস্থানটা হবে অন্য জায়গায় রাস্তাতে। তো ধরো আমি এখন থিটা পরিমাণ কোণের সমান করে আরেকটা কোণ আমি এখানে আঁকলাম, ধরো এটা হচ্ছে রাস্তার মধ্যে থাকা সি বিন্দু। তো যখন আমাদের এই কোণের মানটাও কী হবে, থিটা হবে। আমি একটা কাজ করি, আমি একটা ভিন্ন কালারে কোণটাকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের থিটা কোণ ছিল, এবং এটাও ধরে নাও তোমার থিটা কোণ। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে এ থেকে শুরু করে বিতে যেতে তুমি ধরে নাও আমাদের এই গাড়িটার সময় লেগেছে কথার কথা 1 সেকেন্ড,
এবং বি থেকে সিতে যেতে গাড়িটার কথার কথা ধরে নাও আরও 1 সেকেন্ড সময় লেগেছে। তার মানে যেহেতু এখানে সমান সময় সমান পরিমাণ কোণ অতিক্রম করছে গাড়িটা কেন্দ্রের সাপেক্ষে, তার মানে এই ধরনের গতিকে আমরা বলি সমবৃত্তাকার গতি। তাহলে সমবৃত্তাকার গতির যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে কি, সেটা হলো যদি কোনো বস্তুকণা, যেমন গাড়ি এটা, তো সেই বস্তুকণাটা যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে এমনভাবে ঘুরে যে তার সমান সময় সমান পরিমাণ কোণ অতিক্রম করতে পারে সে, তখন সেটাই হচ্ছে কি সমবৃত্তাকার গতি। তো আমি আরেকটু ক্লিয়ার করে দিই। ধরো আমাদের গাড়িটা এখন আরেকটা বিন্দুতে গেল, ডি বিন্দু। তো আমি ধরে নিলাম আমাদের এখানে ডি বিন্দুটা হচ্ছে এই বরাবর আছে, জাস্ট থিতাটা কেটে দিচ্ছি। ধরো এই হচ্ছে আমাদের এখানে ডি বিন্দু। এখন তুমি দেখতে পাচ্ছ 1 সেকেন্ড পরে সে ডি বিন্দুতে গেল এবং ডি বিন্দুতে যাওয়ার সময় সে আরও একটা থিতা পরিমাণ কোণ মানে তৈরি করলো বা অতিক্রম করলো। তাহলে এই যে সে থিতা পরিমাণ কোণ অতিক্রম করছে, এই থিতাটা হচ্ছে কিন্তু কৌণিক সরণ, যেটা কেন্দ্রের মাধ্যমে আমরা বের করে থাকি। তাহলে যেহেতু আমাদের এখানে গাড়িটা সমান সময় সমান পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করছে, তার মানে এই ধরনের গাড়ির যে গতিবেগ সেটা হচ্ছে সমবৃত্তাকার গতি। এখন এখানে দেখতে পাচ্ছ যে সমবৃত্তাকার গতির জন্য গাড়ির একটা ত্বরণ কিন্তু অবশ্যই কাজ করে, তাই না? সে ত্বরণটাকে আমরা বলি কৌণিক ত্বরণ বা আলফা। তো যখন আমরা কোনো একটা গাড়িকে সমবৃত্তাকার গতিতে চালাবো, তখন কিন্তু আলফার মানটা সরাসরি শূন্য হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের এখানে কিন্তু চান্স আছে যে কৌণিক ত্বরণের মানটা শূন্য হয়ে যাওয়া। তার মানে এই না যে আমাদের এখানে রৈখিক ত্বরণটা শূন্য হবে, তা না। রৈখিক ত্বরণ কখনোই শূন্য হয় না, রৈখিক ত্বরণ কিছু না কিছু পরিমাণ থাকে। এই জন্য আমরা বৃত্তাকার পথে চলমান কোনো একটা বস্তুকে কিন্তু কি বলবো যে শূন্য ত্বরণ পরিমাণ বলতে পারি না। দ্যাট মিনস ওর মধ্যে ত্বরণ থাকবেই, সেটা হচ্ছে রৈখিক ত্বরণ। বাট কৌণিক ত্বরণের যে মানটা সেটা কিন্তু কখনোই থাকে না। এখন এখানে আমি যদি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গাড়িটা যেহেতু একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে, এটা কি অবশ্যই কৌণিক বেগ, যেটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। তার মানে ওমেগা বা কৌণিক বেগ এর মানও কিন্তু অবশ্যই শূন্য হতে পারবে না। বাট এক্ষেত্রে আমাদের মানটা ফিক্সড থাকতে হবে, দ্যাট মিনস চেঞ্জ হতে পারবে না। তুমি ধরো না আমাদের এখানে ওমেগার একটা মান কাজ করে ধরো 2 রেডিয়ান পার সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের এখানে কৌণিক যেই বেগটা আছে তার একক। তাহলে এই 2 রেডিয়ান পার সেকেন্ড কিন্তু প্রতি মুহূর্তে সেম থাকতে হবে। যদি সেম থাকতে পারে তাহলে সেটাই হচ্ছে কি সমবৃত্তাকার গতির একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে এই তিনটা জিনিস মার্ক করে রাখতে পারি। কোনো একটা সমবৃত্তাকার গতির জন্য আমাদের কৌণিক ত্বরণ যেটা তার মানটা শূন্য থাকে, রৈখিক ত্বরণ যেটা এটা কখনোই কিন্তু শূন্য থাকে না, ওমেগার যে মান এটা কিন্তু কখনোই শূন্য থাকে না, বা কৌণিক বেগের মানটা শূন্য থাকে না। বাট এমন একটা মান থাকে যেটা আর পরিবর্তন হয় না। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের 2 রেডিয়ান পার সেকেন্ড, এটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না সমবৃত্তাকার গতির জন্য। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অসমবৃত্তাকার গতি। আই থিঙ্ক তুমি দেখতে পাচ্ছ এখানে একটা মানুষ একটা নির্দিষ্ট বল নিয়ে জাস্ট উলম্ব বরাবর ঘোরাচ্ছে, এবং তুমি যদি একটু বলের দিকে নজর দাও তুমি দেখতে পাবে প্রতি মুহূর্তে কিন্তু তার বেগ বাড়ছে আবার কমছে। খেয়াল করে দেখো, আমাদের কিছু সময় কিন্তু জিনিসটার বেগ একরকম, কিছু সময় কিন্তু বেগটা অন্যরকম। দেখো এই জায়গাটাতে সে কিন্তু একটু স্লো হয়েছে, আবার দেখতে পাচ্ছ এরকম একটা জায়গাতে সে কিন্তু স্লো হয়ে গেছে। তার মানে অসমবৃত্তাকার গতি বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যদি কোনো বস্তুকণা কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে নির্দিষ্ট সময় ভিন্ন ভিন্ন কোণ অতিক্রম করে বা উৎপন্ন করে, তবে ওই ধরনের গতিটাই হচ্ছে কি অসমবৃত্তাকার গতি। যেমন আমি একটা এক্সাম্পল দিই। তুমি ধরে নাও এটা হচ্ছে সেই মানুষটার কেন্দ্র, দ্যাট মিনস সি হচ্ছে আমাদের এখানে কেন্দ্র, সে একটা বস্তুকে ধরে আছে হাত দিয়ে। তো আমি ধরে নিলাম এখানে একটা বিন্দু, সেটা হচ্ছে এই নামক বিন্দু কাজ করে, এবং এই নামক বিন্দু থেকে আমি একদম কেন্দ্র পর্যন্ত একটা লম্ব টানলাম, এবং এই লম্বটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর আর। এটা নিয়ে আমাদের কোনো মোটামুটি সমস্যা নেই। এখন আমি করলাম কি, আমি বি বিন্দুতে নিয়ে গেলাম বস্তুটাকে। ধরো তাহলে সি থেকে আমি যদি বি বিন্দুটাকে যোগ করি, তাহলে এটাই হচ্ছে আমাদের কি সেই বি বিন্দু, এবং আমি ধরে নিলাম আমাদের এখানে এদের মাঝখানে যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে থিতা পরিমাণ কোণ। এখন তাই যদি হয় থিতা পরিমাণ কোণ, আমি এই একই পরিমাণ কোণ নিয়ে বি থেকে অন্য একটা বিন্দুতে চলে গেলাম। ধরো এরকমভাবে আমরা একটা সি বিন্দুতে চলে গেলাম। এটা তার মানে না, সি বিন্দু তো দিয়েছি, আমি এটাকে ডি বিন্দু ধরি। তাহলে কেন্দ্র সি থেকে আমি যদি ডি বিন্দু পর্যন্ত একটা লাইন টানি, তাহলে অবশ্যই সি বিন্দুতে আমরা আরেকটা কোণ পাবো, এবং ওই কোণটা কি অবশ্যই থিতার সমান হবে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে যে কোণটা কাজ করবে সেটাও কি পুরোপুরিভাবে থিতার সমান হবে। তাহলে এই যে আমরা সমপরিমাণ দুইটা কোণ নিলাম বা কৌণিক সরণ নিলাম, তারপর দেখলাম কি যে এ থেকে বিতে আসতে আমাদের এই বস্তুটার হয়তো লাগে কথার কথা ধরো 2 সেকেন্ড। তা আমি এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে 2 সেকেন্ড। কিন্তু বি থেকে যখন ডিতে যাবে
তার কিন্তু লাগে হচ্ছে কথার কথা 1 সেকেন্ড। তার মানে দেখতে পাচ্ছ সমান সময় সমান কৌণিক পথ কিন্তু সে অতিক্রম করেনি, বা সমান সময় সমান পরিমাণ কৌণিক সরণ তার হয়নি। যেহেতু হয়নি, তার মানে এখানে অবশ্যই যেই ত্বরণটা আছে কেন্দ্রমুখী না, কেন্দ্র না, এটা হচ্ছে কৌণিক যে ত্বরণটা আছে সেটার মানটা 0 না, তার মানটা অন্য কিছু। তাহলে বলতে পারি অসমবৃত্তাকার গতির জন্য কয়েকটা শর্ত এখানে কাজ করবে। কী কী শর্ত? আমাদের এখানে কৌণিক ত্বরণ মানটা কিন্তু 0 হতে পারবে না, তার অবশ্যই কোনো না কোনো মান থাকবে, যে মানের জন্য আমাদের এখানে বস্তুটা কিন্তু সমান সময় সমান পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করতে পারবে না। একই সাথে তুমি জানো এখানে রৈখিক যে ত্বরণটা আছে সেটার মান কখনোই 0 হয় না, এটা নেভার কখনোই 0 হবে না বৃত্তাকার গতির জন্য। একই সাথে তুমি যে ওমেগাটা দেখতে পাচ্ছ কৌণিক বেগ, এটার মানও 0 হবে না, কারণ এটার মান যদি 0 হয় তাহলে কিন্তু আমাদের বস্তুটা চলবে না। বাট হ্যাঁ, আমাদের এখানে ওমেগার যে মানটা আছে এটা আসলে পরিবর্তন হবে, এটা বুঝতে হবে। তার মানে এই জিনিসটার মান হচ্ছে আমাদের এখানে চেঞ্জ হবে। তাহলে আমি যে 3টা শর্ত তোমাদেরকে লিখে দিলাম, এই 3টা শর্তে আসলে কাজ করে অসম বৃত্তাকার গতির জন্য। এবার সমবৃত্তাকার গতি নিয়ে আমরা আরেকটু ডিটেলস নিয়ে জানবো। সেটা হচ্ছে অনেকটা এরকম, খেয়াল করে দেখো আমাদের এখানে একটা বৃত্তাকার গতি দেখতে পাচ্ছি আমরা, এবং যার কেন্দ্র হচ্ছে ও, এবং কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট দিকে যাত্রা করছে, দ্যাট মিনস একটা বৃত্তাকার গতি তৈরি করেছে আর কি। তো তুমি ধরো না কোনো একটা মুহূর্তে তার অবস্থানটা হচ্ছে এ বিন্দুতে, এবং কিছুক্ষণ পর তার অবস্থানটা হচ্ছে আমাদের বি বিন্দুতে। তো এই বিন্দু থেকে বি বিন্দুতে যখন যাবে অবশ্যই তাকে কিন্তু একটা নির্দিষ্ট ব্যাসার্ধ ভেক্টর মেনটেন করতে হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যাসার্ধ ভেক্টর আর, এবং এখানে আমাদের ব্যাসার্ধ ভেক্টরটা আর। তার মানে ব্যাসার্ধ ভেক্টর কিন্তু কোনো পরিবর্তন হবে না, এবং এই ক্ষেত্রে সে কিন্তু কেন্দ্র বরাবর একটা নির্দিষ্ট কোণ অতিক্রম করলো, ধরে নাও থিটা পরিমাণ কোণ, এবং এই কোণটাকে বলা হয় আসলে কৌণিক সরণ, যেটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে এই বিন্দুতে থাকা অবস্থায় অবশ্যই এই বৃত্তাকার গতির একটা নির্দিষ্ট রৈখিক বেগ ছিল, যেটা স্পর্শক বরাবর কাজ করে, যার মানটা হচ্ছে v1, এবং বি বিন্দুতেও আমি দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট রৈখিক বেগ কাজ করবে, সেটা হচ্ছে কি v2। এখন v2টাকে আমি যদি পেছনে বর্ধিত করি তাহলে সেটা v1-এর এই বিন্দুতে ছেদ করবে। তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের পি বিন্দু, তাহলে পি বিন্দুতে যদি ছেদ করে তাহলে দেখতে পাচ্ছ পি বিন্দুতেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে v1 এবং v2-র মাঝখানে একটা কোণ কাজ করে, সেটাও কি থিটা পরিমাণ কোণ। তাহলে আমি বলতে পারি যে কোনো একটা বস্তু যদি এরকম সমবৃত্তাকার গতিতে ঘোরে, সমবৃত্তাকার গতি মানে হচ্ছে কি ওমেগা বা কৌণিক গতির মানটা সবসময় সেম থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। এবং একই সাথে সমবৃত্তাকার গতির জন্য আমরা জানি যে কৌণিক যে ত্বরণটা কাজ করে সেটার মান কিন্তু সম্পূর্ণভাবে 0 হয়, কেননা কৌণিক ত্বরণ 0 না হলে কিন্তু সমবৃত্তাকার গতি কাজ করবে না। তো এই শর্ত দুটো যখন কাজ করবে তখন তুমি দেখতে পাচ্ছ যে যেই দুটো বেগ আমরা পাচ্ছি রৈখিক বেগ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কৌণিক সরণ হিসেবে কাজ করে বা থিটা হিসেবে কাজ করে। এখন খেয়াল করো আমাদের এখানে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তুমি দেখতে পাচ্ছ রৈখিক গতি কাজ করে, এবং এই রৈখিক গতি কিন্তু পরিবর্তনশীল। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি যে যেহেতু সমবৃত্তাকার গতি, তার মানে রৈখিক গতির যে মানটা থাকবে সে মানটা কিন্তু ফিক্সড থাকবে। তুমি ধরে নাও 5 মিটার পার সেকেন্ড হচ্ছে রৈখিক গতির মান, কিন্তু যেহেতু এখানে দিক পরিবর্তন হচ্ছে, তার মানে ওভারঅল রৈখিক গতিটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, কেননা রৈখিক গতি হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ একটা ভেক্টর রাশি। তাহলে আমি বলতে পারি আমাদের বেগটা যদি হয় কথার কথা ধরো 5 মিটার পার সেকেন্ড মানের, তাহলে তার দিক পরিবর্তনের জন্য তার মানও কিন্তু মানে কি বলবো যে ভেক্টরটাও কিন্তু পরিবর্তন হয়ে যায়, এবং এই পরিবর্তনটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। দ্যাট মিনস তুমি যদি v2 থেকে v1-এর পার্থক্যটা বের করতে চাও তাহলে তুমি সেটা কিন্তু ইজিলি বের করতে পারো। পার্থক্য বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? আমি আসলে বোঝাচ্ছি এখানে v2 ভেক্টর মাইনাস হচ্ছে v1 ভেক্টর, তার মানে ভেক্টর বিয়োগফলকে বোঝাচ্ছি। এবং এটা বের করার সিস্টেমটা হচ্ছে কি, তোমাদেরকে যদি একটু দেখাই আমি, তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে আমি যদি v1 এবং v2 এদেরকে নিয়ে একটা নতুন ছবি আঁকি, তাহলে আমি যদি v1 মানে v2 মাইনাস v1 যদি বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এখানে ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হবে, বা বলা যায় ভেক্টর বিয়োগ অ্যাপ্লাই করতে হবে। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি v2 ওর সাথে আমরা যোগ করব, কাকে যোগ করব? v1 ভেক্টরের ঋণাত্মক ভেক্টরকে, তাই না? এভাবে আমরা কাজগুলো করতাম। তার মানে এটা আমাদের আসলে এখানে আলটিমেটলি বের করতে হবে। তো সেটার জন্য আমি এখানে v1 এবং v2কে নিয়ে আলাদা যদি একটা ছবি আঁকি, তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে v1 এবং v2 এদেরকে আমি যোগ করব। দ্যাট মিনস একটা হচ্ছে v2, একটা হচ্ছে মাইনাস v1, মানে v1 ভেক্টরের নেগেটিভ ভেক্টর। তখন আমরা এরকম একটা ডেল ভি পাবো, যেটা আসলে আমাদের এখানে বেগের পার্থক্যটাকে বোঝাবে। তার মানে বি বিন্দুতে থাকা অবস্থায় বেগ এবং এ বিন্দুতে থাকা অবস্থায় যে রৈখিক বেগগুলো ছিল তাদের যে পার্থক্যটা, সেটাই হচ্ছে এখানে ডেল ভি হিসেবে কাজ করবে। তাহলে আমি যেটা করেছি সেটা হচ্ছে v2টাকে যেভাবে আছে সেভাবে রেখেছি। খেয়াল করে দেখো আমাদের v2টা যে দিক বরাবর কাজ করে, এখানে কিন্তু নতুন ছবিতে v2 একই দিক বরাবর কাজ করে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে মাইনাস v1 করার জন্য জাস্ট v1 ভেক্টরটাকে
পেছনের দিকে বর্ধিত করেছি, দ্যাট মিনস পি থেকে শুরু করে এর দিকে বর্ধিত করেছি। তাই যদি করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পি থেকে শুরু করে মোটামুটি কিউ এর দিকে এটা বর্ধিত হয়েছে। তার মানে আমরা এখন V2 এবং V1কে এমনভাবে যুক্ত করলাম যেখানে V1-এর আসলে নেগেটিভ ভেক্টরটা কাজ করে। তারপর আমরা ত্রিভুজ সূত্র অনুসারে এটা লিখতে পারি যে পি থেকে শুরু করে কিউ হচ্ছে -V1, কিউ থেকে শুরু করে এস হচ্ছে আমাদের V2। এই দুটোকে যদি আমি যোগ করি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমাদের এখানে প্রথম ভেক্টরের আদি বিন্দু দ্যাট মিনস পি থেকে শুরু করে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু দ্যাট মিনস এস পর্যন্ত আমরা যে ভেক্টরটা পাবো সেটা আসলে আমাদের এখানে ডেল ভি হিসেবে কাজ করবে। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ যে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তার মধ্যে যদি সমবৃত্তাকার গতিও থাকে তারপর আমি বলতে পারি তাদের প্রত্যেকটা পয়েন্টে রৈখিক বেগের যে মান সেগুলো কিন্তু পরিবর্তনশীল হয়। দ্যাট মিনস আমি এখানে দেখাইতে চাচ্ছি যে এই বিন্দুতে যে রৈখিক বেগটা ছিল সেটা বি বিন্দুতে থাকা রৈখিক বেগের সমান না, তার অন্যরকম। যেহেতু দিক পরিবর্তন হয়েছে তার মানে কি বেগও পরিবর্তন হবে। তাহলে একটা বিষয় ক্লিয়ার রাখো, সেটা হচ্ছে সমবৃত্তাকার গতির জন্য আমাদের এখানে বেগের যে মানটা বা ভি এর যে মানটা এটা বারবার পরিবর্তন হবে, এটার মান কখনোই কনস্ট্যান্ট থাকবে না। তার মানে ভি এর মানটা অবশ্যই চেঞ্জ হয় বা এটা একটা চলক হিসেবে কাজ করে। কিন্তু আমি যদি বলি যে ওমেগার যে মানটা এটা কিন্তু চেঞ্জ হয় না। ওমেগা মানে হচ্ছে কি কৌণিক বেগ, এবং কৌণিক বেগটা সবসময় ফিক্স থাকবে বা একই থাকবে। আর কৌণিক বেগ একই থাকে বলে আমরা সেটাকে সমবৃত্তাকার গতি বলতে পারি। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।